গাজায় ভয়াবহ বিপর্যয়, যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল। রাশিয়া ও ইউক্রেনকে নিয়ে মধ্যস্থতা ট্রাম্পের, কিন্তু পিছু হটবে না পুতিন। হামাসের শূন্যতা পূরণে গাজায় নতুন সশস্ত্র গোষ্ঠীর উত্থান। প্রিয় দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গাজা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আবারও উত্তেজনা বেড়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন গাজায় শান্তি প্রতিষ্ঠাকে প্রায় অসম্ভব করে তুলেছে। অক্টোবর মাসে ইসরায়েল ও হামাসের মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল তার প্রথম ধাপ এখন শেষের পথে। এই চুক্তির মধ্যস্থতা করেছিল 4টি দেশ: তুরস্ক, কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্র। কিন্তু এই 4 দেশই এখন বলছে ইসরায়েলের বারবার চুক্তি ভাঙা দ্বিতীয় ধাপে যাওয়ার পথকে ভয়ঙ্করভাবে অনিশ্চিত করে তুলেছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েলের চলমান লঙ্ঘন পুরো শান্তি প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলেছে। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী অক্টোবরের পর থেকে ইসরায়েল 730 বারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এই লঙ্ঘনের মধ্যে রয়েছে বিমান হামলা, গোলাবর্ষণ ও সরাসরি গুলিবর্ষণ। সাম্প্রতিক এক ঘটনায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়া একটি স্কুলে হামলা চালানো হয়। এই হামলায় 6 জন নিহত হন এবং যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে নিহতের সংখ্যা প্রায় 400 জনে পৌঁছেছে। এদিকে গাজার মানবিক পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। ইসরায়েলের টানা হামলায় 70,000-এর বেশি ফিলিস্তিন নিহত এবং 70% বেশি ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংস হয়েছে। শীতকাল শুরু হওয়ায় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। হামাস জানিয়েছে, গাজার মানুষ এখন শুধু বোমা নয়, ঠান্ডা, বৃষ্টি ও বন্যার সঙ্গেও লড়াই করছে। তাদের দাবি, তাঁবু, ক্যারাভান ও বাড়ির যন্ত্রপাতি অবিলম্বে গাজায় ঢুকতে না দিলে আরও বড় মানবিক বিপর্যয় ঘটবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, সব পক্ষকে প্রেসিডেন্ট ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনা মেনে চলতে হবে। এই পরিকল্পনার দ্বিতীয় ধাপে রয়েছে ইসরায়েলের সেনা প্রত্যাহার, হামাসের পরিবর্তে অন্তর্বর্তী প্রশাসন এবং আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্ক করে বলেছেন, হামাস নিরস্ত্রীকরণ না হলে পুরো প্রক্রিয়া ভেঙে যেতে পারে। এবার ইউক্রেন যুদ্ধের খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে জোর কূটনৈতিক উদ্যোগ নিচ্ছেন, ঠিক তখনই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ইউক্রেন ইস্যুতে কোনো আপোষ নয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক বৈঠকে দেওয়া এক কঠোর ভাষণে পুতিন বলেন, রাশিয়া কূটনৈতিক সমাধান চায় ঠিকই, কিন্তু ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা যদি আলোচনায় না আসে, তাহলে রাশিয়া বল প্রয়োগের মাধ্যমে নিজের লক্ষ্য অর্জন করবে। পুতিনের মূল দাবি, ইউক্রেনকে তাদের কিছু অঞ্চল ছাড়তে হবে, যেগুলো তিনি রাশিয়ার ঐতিহাসিক ভূমি বলে দাবি করেছেন। এখানেই শান্তি আলোচনার সবচেয়ে বড় বাধা। বর্তমানে রাশিয়া ইউক্রেনের ডনবাস অঞ্চলে বড় অংশ দখল করলেও পুরো অঞ্চল এখনো নিয়ন্ত্রণে আনতে পারেনি। একটি মার্কিন গবেষণা সংস্থার মতে, বর্তমান গতিতে এগোলে 2027 সালের মাঝামাঝি সময়ের আগে রাশিয়ার পুরো ডনবাস দখল সম্ভব নয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্পষ্ট করে বলেছেন, ডনবাসের দখলকৃত অঞ্চলকে ইউক্রেন কখনোই রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেবে না। তিনি পুতিনের ঐতিহাসিক ভূমি মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন। আজ ইউক্রেন, আগামীকাল ইউরোপের অন্য কোনো দেশকেও রাশিয়া একই দাবি করতে পারে। এই কারণে ইউরোপ এখন নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগে। ট্রাম্প বলেছেন, আমরা শান্তি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছি, কিন্তু ইউরোপীয় দেশগুলো এতটা আশাবাদী নয়। তারা চায় যুদ্ধ বন্ধ হলেও ভবিষ্যতে রাশিয়া যেন আবার হামলা চালাতে না পারে। সেজন্য ইউক্রেনের জন্য শক্ত নিরাপত্তা নিশ্চয়তা। এই অবস্থায় ব্রাসেলসে ইউরোপীয় নেতারা আলোচনা করেছেন, ইউক্রেনের যুদ্ধ কিভাবে অর্থায়ন করা হবে। দুটি প্রস্তাব রয়েছে: ইউরোপে জব্দ করা রাশিয়ার সম্পদ ব্যবহার অথবা ঋণ নিয়ে ইউক্রেনকে সহায়তা। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লায়েন বলেন, ইউক্রেনকে রক্ষা করা মানেই ইউরোপের নিরাপত্তা রক্ষা করা। হামাসের শূন্যতা পূরণে গাজায় নতুন সশস্ত্র গোষ্ঠীর উত্থান। যুদ্ধ থামলেও গাজায় স্থিতিশীলতা এখনো আসেনি, বরং হামাসের নিয়ন্ত্রণ দুর্বল হওয়ার সুযোগে নতুন সশস্ত্র গোষ্ঠীগুলো ক্ষমতা দখলের লড়াইয়ে নেমেছে। সিএনএন এর অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল নিয়ন্ত্রিত গাজার অংশে অত্যন্ত 5টি সশস্ত্র গোষ্ঠী এখন সক্রিয়। এই পরিস্থিতির ভয়াবহতা বোঝা যায় নভেম্বরের এক ঘটনায়। দক্ষিণ গাজায় নামাজ শেষে বের হওয়ার পর একজন ধর্মীয় নেতা গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এই গোষ্ঠীগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত কাউন্টার টেরোরিজম স্ট্রাইক ফোর্স, যার নেতা হুসাম আল আসতাল। তিনি আগে হামাস শাসিত গাজায় বন্দী ছিলেন, এখন প্রকাশ্যে হামাস উত্থানের ডাক দিয়েছেন। যুদ্ধের পর গাজা কার্যত দুটি ভাগে বিভক্ত: পশ্চিম গাজায় হামাসের নিয়ন্ত্রণ, আর পূর্ব গাজায়, যাকে বলা হয় ইয়েলো লাইন, সেখানে এই নতুন গোষ্ঠীগুলোর দখল। এই গোষ্ঠীগুলো শুধু যুদ্ধ নয়, ভবিষ্যতে গাজা শাসনের স্বপ্ন দেখছে। তারা ডাক্তার, শিক্ষক ও আইনজীবীদের নিজেদের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছে, এমনকি মাসিক বেতন দেওয়ার প্রস্তাবও দিচ্ছে। কিন্তু সাধারণ ফিলিস্তিনিরা শঙ্কিত। অনেকেই বলছেন, ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় যাওয়া নিরাপদ নয় এবং সেখানে গেলে সন্দেহভাজন হিসেবে দেখা হয়।